আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম আরএস নেগেটিভ মাদার এবং এই আরএস নেগেটিভ মাদারের মধ্যে আমরা প্রথমে তার জেনোটাইপিংটা পড়েছিলাম আর আমরা পড়েছিলাম যে মা এবং বাচ্চার কি কি কমপ্লিকেশনস হতে পারে এবং আমরা আইসিইউ ইমিউনাইজেশন বলতে কি বুঝি। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো এই আইসিইউ ইমিউনাইজেশনটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি এবং আমাদের এই মায়ের ম্যানেজমেন্ট কেমন হবে। ঠিক আছে, আমরা প্রিভেনশনের কথা বলি এবং প্রথমে আমরা বলেছিলাম যে মা নেগেটিভ বাচ্চা পজিটিভ, কিন্তু তারপরেও কিন্তু সবার আইসিইউ ইমিউনাইজেশন হচ্ছে না। দেয়ার আর সাম প্রোটেক্টিভ ফ্যাক্টরস আছে, সারা প্রোটেক্ট করছে। এখন আমরা পড়বো যেটা যে এখন একটা মা নেগেটিভ তার অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারবো যাতে আইসিইউ ইমিউনাইজেশন না হয়। আমরা খুব গল্পের মতো করে পড়ি, সহজ করে পড়ি। প্রথমে যেটা বলি, একটা মা এসেছে আরএস নেগেটিভ, যখন সে আমাদের অ্যান্টিনেটাল পিরিয়ডে আমার কাছে আসবে আমরা প্রথমে যেটা চেষ্টা করব যে হিস্ট্রি নেওয়ার পরে প্রিভেনশন করতে চাচ্ছি, কিন্তু যদি তার কোনো থ্রেটেন্ড অ্যাবর্শন থাকে তাহলে চট করে কিন্তু তাকে আমাদের একটু অ্যান্টিডি দিয়ে দিতে হবে। মানেটা কি? মানেটা হলো বাচ্চা আরএস পজিটিভ, এর কাছ থেকে অল্প কিছু অ্যান্টিজেন মায়ের শরীরে ঢুকে গেছে। এই সময়টাতে তুমি যদি চট করে কিছু ইমিউনোগ্লোবুলিন মাকে দিয়ে দিতে পারো তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডিতে একটা রিয়াকশন হয়ে যাবে এবং এটা ব্রেকডাউন হয়ে যাবে, ফার্দার আইসিইউ ইমিউনাইজেশন হওয়ার কোনো চান্স কিন্তু থাকবে না। তাহলে এটা আমরা একটা প্রিভেনশন করতে পারি। 2 নম্বর যেটা হলো, আমরা বলেছি কিছু প্রসিডিওর, যেমন ধরো কোরিওনিক ভিলাস স্যাম্পলিং অথবা আমাদের অ্যামনিওসেন্টেসিস, এই যে প্রসিডিওরগুলো আছে এই প্রসিডিওরগুলো যদি কারো মাকে করা হয় তাহলে কিন্তু প্রোফাইলেক্টিকই কিন্তু তাকে আমাদের এই ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিতে হবে। এখন আসো যে তাহলে এটা গেলে ইনিশিয়াল প্রাইমারি ক্ষেত্রে। আর প্রোফাইলেক্টিকের ক্ষেত্রে আরেকটু কথা আমি বলে যাচ্ছি এখানে, যে যাদেরকে আমরা দিব, ধরো একটা মহিলার থ্রেটেন্ড অ্যাবর্শন না, তা অ্যাবর্শন হয়েই গেছে, ইনকমপ্লিট অ্যাবর্শন হয়েছে, কমপ্লিট অ্যাবর্শন হয়ে গেছে, তুমি তাকে ম্যানেজ করেছো এবং সে যদি আরএইচ নেগেটিভ হয় তাহলে অবশ্যই তোমাকে অ্যান্টিডি দিতে হবে। এবং ফার্স্ট ট্রাইমেস্টারে যদি হয়, মানে 12 সপ্তাহের আগে যদি হয়, তাহলে তাকে সেক্ষেত্রে আমরা 50 মাইক্রোগ্রাম দিয়ে দিই। 50 আমাদের যে সাপ্লাই যেটা আছে আমাদের দেশে যেটা পাওয়া যায় ইউজুয়ালি 250 মাইক্রোগ্রাম পাওয়া যায়, কাজে আমরা 50 দিব। কাজে আমরা কি করতে পারি, এটাকে ভেঙে দিতে পারি। আর ইফ ইট ইজ মোর দেন 12 উইকস তাহলে আমাদেরকে দিতে হবে 300 মাইক্রোগ্রাম। তাহলে 300 মাইক্রোগ্রাম যেহেতু আমাদের নেই, আমাদের কাছে আছে 250, কাজে আমরা 250 মাইক্রোগ্রাম দিয়ে দেব। ঠিক আছে, কি দিচ্ছি? অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিউলিন, এটা হলো আমাদের ইনজেকশনটার নাম। এই ইনজেকশনটা আমরা দিয়ে দিচ্ছি। উদ্দেশ্য কি? অল্প কিছু অ্যান্টিজেন মায়ের শরীরে চলে গেছে, কাজে মাকে যদি আমি ইনজেকশনটা দিয়ে দিই তাহলে এই অ্যান্টিজেনগুলোকে এই অ্যান্টিবডিটা গিয়ে ধ্বংস করে দিবে। ধ্বংস করলে সে আর ইমিউনাইজেশন কিংবা সেন্সিটাইজেশনের সুযোগ সে আর পাবে না। এটা হলো একটা। 2 নম্বর কথা হলো, এরকম প্রসিডিওরের ক্ষেত্রে আমি বলেছি যদি একটোপিক হয়, মোলার হয়, অ্যাবর্শনের ক্ষেত্রে হয়, তাদের সবাইকে দিতে হবে। তোমাদের কিন্তু প্রচুর কেস থাকে ইনকমপ্লিট অ্যাবর্শন কিংবা ডিএনসি করার পরে তোমাদের একটা কেস থাকলো, এবং সেক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে যে ইফ মাদার ইজ আরএইচ নেগেটিভ যদি হয় তাহলে এই প্রসিডিওরের পরে আমরা তাকে একটা অ্যান্টিডি দিয়ে দেব। এবং ইফ ইট ইজ লেস দেন 12 উইকস তাহলে আমাদের 50 মাইক্রোগ্রাম দিলেই হবে। ইফ ইট ইজ মোর দেন 12 উইকস তাহলে আমরা 300 মাইক্রোগ্রাম দিয়ে দেব। এটা কিন্তু বলতে হবে তোমাদেরকে, টু প্রিভেন্ট দ্য আইসিইউ ইমিউনাইজেশন। এটা একটা গেল। এরপরে কি হলো? হয় নাই কোনো সমস্যা, থ্রেটেন্ড অ্যাবর্শন হয় নাই, কোনো ব্লিডিং হয় নাই, প্রেগনেন্সি অ্যাডভান্স হচ্ছে। 28 উইকসে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো, আমরা বলেছিলাম না একটু আগে যে এই যে আমাদের ফিটোম্যাটার্নাল যে ক্রস ম্যাচিং, মানে আমরা লিকেজ যেটা বলি, এই তাহলে কি হলো যেটা যে এই মায়ের ফার্স্ট ট্রাইমেস্টারে বা প্রথম দিকে কোনো থ্রেটেন্ড অ্যাবর্শন হয়নি, এরকম না হয়ে যে 28 উইকসে গেল। 28 উইকসে যখন গেল তখন আমাদেরকে মনে আছে যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে এই যে ক্রস ম্যাচিং কিংবা আমাদের যেটা বললাম যে যেটা লিকেজ, এই লিকেজ হওয়ার সম্ভাবনাটা প্রথম ট্রাইমেস্টারে বেশি, সেকেন্ড ট্রাইমেস্টারে তার চেয়ে দ্বিগুণ, এবং থার্ড ট্রাইমেস্টারে যে সেটা আরও দ্বিগুণ, এবং ডেলিভারির সময় সেটা যে অনেক গুণ। তাহলে এই 28 উইকসের ক্ষেত্রে আমরা যদি যাই, ওই সময়টাতে আমরা যেটা করি সেটা হলো প্রোফাইলেক্টিক অ্যান্টিডি, এই যে 300 মাইক্রোগ্রাম, এটা কিন্তু আমরা তাকে দিয়ে দিতে পারি, ইনভেরিবলি দিতে পারি। এটা দিলে সুবিধা হলো যে ছোট ছোট লিকেজ যদি হয় এবং ছোট ছোট পরিমাণের
ফিটাল অ্যান্টিজেন যদি মায়ের বডিতে চলে যায়, অ্যান্টিবডি তার রয়ে গেছে, আসার সঙ্গে সঙ্গে সে তাকে রিকগনিশন করে ফেলবে, তাকে ব্রেকডাউন করে ফেলবে। কাজে সে কোনো রকম সেন্সিটাইজেশন কিংবা কোনো আইসিমিউনাইজেশন তৈরি করার কোনো সুযোগই পাবে না। তাহলে এটা একটা গেল। এছাড়া আমাদের প্রেগনেন্সি অ্যাডভান্স হচ্ছে, তাহলে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের প্রেগনেন্সি অ্যাডভান্স হচ্ছে। অ্যাডভান্স হওয়ার ক্ষেত্রে শেষের দিকে যে আমরা যে ফোর্সেবল যে প্রসিডিওরগুলো করা আছে, যেমন অ্যামনিওসেন্টেসিস যদি করি তাহলে আমাদেরকে দেখতে হবে যেটা যে প্লাসেন্টা কোনো রকমের যাতে ইনজুর্ড না হয়, অথবা আমরা যদি মনে করো এক্সটার্নাল কেফালিক ভার্সন বা কোনো প্রসিডিওর করি খুব সাবধানে করতে হবে। এবং কখনো যদি তার কোনো অ্যান্টিপার্টাম হেমোরেজের কোনো এভিডেন্স পাওয়া যায় তাহলে কিন্তু এটাকে দ্রুত আমাদের ম্যানেজমেন্ট করতে হবে, যাতে আমাদের ফিটাল অ্যান্টিজেন মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে ঢুকে না যায়। এখন হলো ডিউরিং ডেলিভারি। ডিউরিং ডেলিভারির ক্ষেত্রে আমাদের ডেলিভারি অ্যাজ ইউজুয়াল ডেলিভারি হবে, কোনো সমস্যা নাই, বাট ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্রসিডিওর করতে হবে। কি প্রসিডিওর? প্রথমে যেটা হলো আমাদের আর্লি কর্ড ক্লাম্পিং করে ফেলতে হবে, খুব তাড়াতাড়ি, যাতে কোনো রকমের ব্লাড, বাচ্চার ব্লাড থেকে কিছু ব্লাড আমাদের মায়ের শরীরে চলে না যায়। এটা হলো 1 নাম্বার। ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার কর্ড থেকে বাচ্চার ব্লাড নিতে হবে একদম। কি করে আমার কিন্তু যারা ডেলিভারি করছে, সিজারিয়ান করছে, তারা একদম আমাদের এরকম সিরিঞ্জ রেডি করে রাখছে, রেখে আমাদের বাচ্চার ব্লাডটা সংগ্রহ করে ফেলবো আমরা। সংগ্রহ করার পরে আমরা যেটা করি, বাচ্চার ব্লাড গ্রুপিং করব। গ্রুপিং করে যদি আমরা দেখি যে এটা মায়ের মতো নেগেটিভ, তাহলে তো অ্যান্টিজেন অ্যান্টিবডির প্রশ্ন আসছে না, কাজে কোনো কিছু দরকার নেই। কিন্তু যদি পজিটিভ হয় তাহলে আমাদের কি করতে হবে? মাকে অ্যান্টিটি দিতে হবে। রিমেম্বার, কখনো যেন ভুল করে আবার বাচ্চাকে অ্যান্টিটি দিয়ে না ফেলো। আমরা আইসিমিউনাইজেশন প্রিভেন্ট করব মায়ের জন্য, কাজে ইঞ্জেকশন আইএম আমরা 250 মিলিগ্রাম অর 300 মিলিগ্রাম না মাইক্রোগ্রাম মাকে আইএম আমরা দিয়ে দিব। কতক্ষণের মধ্যে দিব? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত। ইভেন দেখা যাচ্ছে যে আমরা ডেলিভারি রুম থেকে আমরা ব্লাডটা পাঠিয়ে দিচ্ছি, ডেলিভারি হতে হতে ব্লাড গ্রুপটা চলে আসছে, আমরা দেন মাকে দিয়ে দিচ্ছি। এবং যত দ্রুত তুমি দিবা তখন এই যে মিক্স আপ যে হচ্ছে ব্লাডটাকে, সে তত দ্রুত ডিস্ট্রাকশন করে ফেলবে। বাট অনেক সময় একটু দেরি হতে পারে, ধরো হচ্ছে হোম ডেলিভারি হয়েছে, আমাদের আসতে একটু দেরি হয়েছে, 72 আওয়ার্সের মধ্যে মাস্ট, এটা এর চেয়ে বেশি দেরি করাটা ঠিক না, বাট ইট শুড বি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। 2 নম্বর যেটা হলো যে যদি অনেক সময় মনে করো একটা মা বাচ্চা ডেলিভারি হয়েছে বাড়িতে, পরে বাচ্চা জন্ডিস নিয়ে এসছে অথবা এনিমিয়া নিয়ে এসেছে, তখন আমরা খোঁজ করলাম মায়ের ব্লাড গ্রুপ কি, মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, বাচ্চা পজিটিভ, তখনও কিন্তু আমরা যদি 28 ডেজের মধ্যে হয় তারপরেও কিন্তু মাকে আমাদের এটা দিয়ে দিতে হবে, কারণ ওই 28 ডেজের মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি হবে না, কাজে তখন আমরা এই অ্যান্টিবডিটাকে দিলে আমরা এই অ্যান্টিজেনগুলোকে ভেঙে দিতে পারি। এখন কথা হলো, প্রশ্ন আসতে পারে যে যেহেতু 28 উইক্সে তাকে একটা প্রোফাইলেকটিক ডোজ দেওয়া হয়েছে, তাহলে এখন কি এই মাকে কি অ্যান্টিটি দেওয়ার দরকার আছে? অবশ্যই দরকার আছে, বিকজ আমরা যে অ্যান্টিটা দিব এটা লংজিভিটি বা এফিকেসিটা 12 সপ্তাহের বেশি থাকে না। তাহলে তুমি 28 উইক্সে দিয়েছো, এখন তার 40 সপ্তাহ, কাজে 12 সপ্তাহ ওভার হয়ে গেছে, কাজে এখন অবশ্যই তোমাকে দিতে হবে। রিমেম্বার, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কোনো সুযোগই আমাদের নেই। এখন কথা হলো ডেলিভারি তো হয়ে গেছে, আমরা কর্ড ক্লাম্প করে ফেলেছি, এরপরে আমাদের কিছু প্রসিডিওরের মধ্যে আমরা কখনো ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা করব না। কেমন? ডিউরিং সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে বলি যে অনেক সময় দেখা গেল আমরা তাড়াতাড়ি করে ডেলিভারি করতে যাই, আমরা প্লাসেন্টাকে হাত দিয়ে সরিয়ে আনলাম, এটা করা যাবে না, কারণ যখনই তোমরা হ্যান্ডেলিং করবো তখনই দেখা যাবে যে আমাদের ফিটোম্যাটার্নাল এই যে ম্যাচিং বা আমাদের ফিটোম্যাটার্নাল হেমোরেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কাজে এটা আমরা করব না। এছাড়া প্রোফাইলেকটিক্যালি কোনো আর্গোমেট্রিন দেওয়া, আর্গোমেট্রিন দিলে অসুবিধা কি, ইউট্রাসটা ভিগোরাস কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্টটা খুব জোরে করলে কিছু ব্লাড ব্যাকফ্লো করে চলে যেতে পারে প্লাসেন্টার, এবং সেটা কিন্তু পরে মায়ের জন্য ক্ষতিকারক হতে পারে, কাজে এটা দেওয়া যাবে না। তাহলে আর্লি কর্ড ক্লাম্প করেছি, বাচ্চার ব্লাড গ্রুপ নিয়েছি আমরা, ফিটো মানে ম্যানুয়ালি প্লাসেন্টা রিমুভ করে, অক্সিটোসিন দেওয়া যাবে বাট আর্গোমেট্রিন দেওয়া যাবে না, ঠিক আছে? এগুলো আমরা মেনটেন করব। এবং ডিউরিং সিজারিয়ান সেকশনেও আমরা দেখি যে অনেক ব্লাড যেন স্পিলেজ না হয়, যেমন আমরা যখন করছি পেটের ভিতর অনেক রক্ত ঢুকে গেল, এরকম যেন না হয়, যতদূর সম্ভব হেমোরেজটাকে আমরা কম রাখার জন্য চেষ্টা করব। তাহলে এইভাবে কিন্তু আমরা এই আইসোমিউনাইজেশনটাকে প্রিভেন্ট করতে পারি। বোঝা গেছে? তাহলে সবচেয়ে যেটা বলেছি সেটা হলো যে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, একটা হলো অ্যাক্টিভ ইমিউনাইজেশন বাই অ্যান্টি-ডি, এবং ইমিউনাইজেশনটা করেছি কাদের ক্ষেত্রে? ইফ দ্য মাদার, বাচ্চা যদি পজিটিভ হয় ডেলিভারির পরে, এবং
যেহেতু আমি ব্লাড গ্রুপ জানি না বাচ্চার, সেক্ষেত্রে অ্যাবর্শনের পরে হাইড্রাটিফর্মল, একটোপিক প্রেগনেন্সি, তাছাড়া প্লাসেন্টা, অ্যাব্রাফশিও প্লাসেন্টা, এই ধরনের সমস্যা যদি হয় তাহলে অবশ্যই তাকে অ্যান্টিডি দিয়ে দিতে হবে। প্রোফাইলেকটিক একটা দিই 28 উইক্সে, এবং বাচ্চা ডেলিভারি হওয়ার পর বাচ্চা গ্রুপ করে কিন্তু আমরা এটাকে আবার দিতে পারি। কেমন? এখন চলে আসো ম্যানেজমেন্ট। আমরা কিন্তু আমাদের প্রিভেনশনও জেনে গেলাম, এখন ম্যানেজমেন্টে যখন করব একটু গল্পের মতো করে মনে রাখো। কীরকম? আমার কাছে একটা পেশেন্ট এসেছে। ইচ অ্যান্ড এভরি অ্যান্টিনেটাল পেশেন্ট যখনই আসবে বুকিংয়ে, প্রথম কাজ তোমার হলো যে তার ডায়াগনোসিস করার পরে যে সি ইজ প্রেগনেন্ট, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিংটা জানতেই হবে। ব্লাড গ্রুপিং এবং আরএইচ টাইপিংটা আমি জানলাম, সেটা প্রথম বাচ্চা তার ক্ষেত্রে। তার কিন্তু আগে কোনো অ্যাবর্শনের হিস্ট্রি যদি না থাকে, একদম ফার্স্ট প্রেগনেন্সি মানে গ্র্যাভিটা ফার্স্ট, সেই ক্ষেত্রে আমি দেখলাম তার রক্তের গ্রুপ হলো আরএইচ নেগেটিভ। এটা জানার পরে তোমার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ জানতে হবে। হাজব্যান্ডের ব্লাড গ্রুপ জানলাম, যদি হাজব্যান্ড আরএইচ নেগেটিভ হয়, খুব রেয়ার হয়, হতে পারে, তাহলে তো এটা নিয়ে আর কোনো কনসার্নই নেই, তাই অ্যাজ ইউজুয়াল অন্য 8-10 জনের মধ্যে তুমি বিবেচনা করবে। কিন্তু 100 যদি হাজব্যান্ড যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু তার জেনোটাইপটা আমাদের আবার জানা দরকার, এবং তার কি ছোটটি না একটা বড়ডি ছোটটি, সেটা আমাদের একটু জানা দরকার। মানে তার জেনোটাইপিংটা কি, কতটুকু অ্যাফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমাদের জানা দরকার। তো এখন আমার প্রথম বাচ্চা, তার আরএইচ নেগেটিভ, এবং তার আগে কোনো মিসম্যাচ, কোনো ট্রান্সফিউশনের হিস্ট্রি নাই, কোনো অ্যাবর্শন নাই, কিছু নাই, কাজে তার আইসিইউ ইমিউনাইজেশন কেন হবে? হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু তারপরেও আমাদের বুকিং ভিজিটে তাদেরকে একটা অ্যান্টিডি টাইটার, সেই টাইটারটার নাম হলো ইনডাইরেক্ট কুম্ব টেস্ট, এটা করে নিতে হবে। করে নিয়ে সে যদি নেগেটিভ থাকে, তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা ওয়েট করব। এবং যদি এই 8 উইক্স বা 10 উইক্স থেকে 28 সপ্তাহের মধ্যে, 28 উইক্সের মধ্যে তার কোনো থ্রেটেন্ড অ্যাবর্শন বা অন্য কোনো রকম সমস্যা, অ্যান্টিপার্টাম ব্লিডিং টেডিং কিছু যদি না হয়, তাহলে 28 উইক্সে গিয়ে তাকে আমি আবারও একটা অ্যান্টিডি টাইটার করব। এখন প্রশ্ন হতে পারে, টাইটার কেন করবেন? করবো এই কারণে, তার হয়তোবা তুমি ক্লিনিক্যালি এভিডেন্ট কোনো রকম হেমোরেজ পাও নাই, কিন্তু মাইক্রো হেমোরেজ তো থাকতেই পারে, ছোট ছোট হেমোরেজ। কাজেই সেটার জন্য আমাদেরকে এই অ্যান্টিডি টাইটারটা করে নিতে হবে। করার পরে দেখা গেল এটা নেগেটিভ। যখন নেগেটিভ হবে আমি তো খুশি, হ্যাপি। তাহলে এখন ফার্দার যেন আর প্রবলেম না হয়, এখন তাকে তুমি প্রোফাইলেকটিক অ্যান্টিডি ইমিউনোগ্লোবিন দিয়ে দাও। প্রোফাইলেকটিক অ্যান্টিডি ইমিউনোগ্লোবিন আমি 28 উইক্সে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি প্রেগনেন্সিকে অ্যাজ ইউজুয়াল রান করব, এবং আমরা একদম সুন্দর মতো টার্ম পর্যন্ত যাব। ডেলিভারি অ্যাজ ইউজুয়াল হবে। ডেলিভারির সময় আমরা কিছু প্রোটেকশন নিব, এবং ডেলিভারি হয়ে যাওয়ার পর বাচ্চার রক্তের গ্রুপ করব। বাচ্চার রক্তের গ্রুপ করার পরে বাচ্চা যদি পজিটিভ হয়, তাহলে মাকে অ্যান্টিডি দিব, যেটা আমরা আগেই বলেছি। যদি নেগেটিভ হয়, কোনো সমস্যা নেই। তাহলে এটা গেল আরএইচ নেগেটিভ মাদার, প্রথম বাচ্চা, কোনো সমস্যা নেই। বাট 28 উইক্সে তুমি যদি যাও, যদি দেখলে আরএইচ পজিটিভ নেগেটিভ মাদার, এখন তার অ্যান্টিডি টাইটার পজিটিভ হয়ে গেছে, তাহলে এখন তাকে পজিটিভের মধ্যে আলাদা করে ডিল করতে হবে। কাজে সেটা আমরা পরের যে সেক্টরটাতে আছে সেটাতে বলছি। তাহলে নেগেটিভ মায়ের ব্যাপারে নেগেটিভ, এবং যার টাইটার নেগেটিভ, তার ক্ষেত্রে আমাদের তেমন কোনো সমস্যা নেই। বাট একটা মা এসেছে, তার অবস্টেটিক হিস্ট্রি যখন আমি নিচ্ছি ডায়াগনোসিসের জন্য, সে বলল যেটা, যে তার এটা আগে একটা বাচ্চা অ্যাবর্শন আছে, অথবা তার একটা ব্যাড অবস্টেটিক হিস্ট্রি আছে। কীরকম ব্যাড অবস্টেটিক হিস্ট্রি? তার ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ রয়েছে, অথবা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আর্লি নিওনেটাল ডেথ রয়েছে, অথবা সে বলল যে আমার আগের বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তো অনেক জন্ডিস হয়েছিল বাচ্চার, অনেক ট্রিটমেন্ট দিতে হয়েছিল, হসপিটালে ছিল। কাজে এই ধরনের হিস্ট্রি যদি নেয়, তাহলে তোমাকে বুঝতে হবে আইসিইউ ইমিউনাইজেশন হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। রয়ে গেলে আমরা কি করব? এখন প্রথমেই তাকে অ্যান্টিবায়োটিক টাইটার করাবো। অ্যান্টিবায়োটিক আবার বলেছি, ইট ইস এ ইনডাইরেক্ট কুম টেস্ট। এইটা করার পরে আমরা যদি পজিটিভ পাই, তখন তার সাথে পজিটিভ তো রিপোর্ট আসে, তার সাথে একটা টাইটার আসে। টাইটারটা কীরকম আসে? মনে করো এটা আসলো 1:8, 1:8, এটা একটা টাইটার পেলাম। মানে এটা কতটুকু পর্যন্ত সে অ্যাফেক্টেড আছে, সেই জিনিসটাকেই কিন্তু এখানে আমরা বুঝতে পারবো। এখন আসে যেটা, যে এই মাকে তখন আমি পরবর্তীতে কি করব? সে মাত্র 10 উইক্সের প্রেগনেন্ট। এখন তাকে প্রতি 4 সপ্তাহ পর আমি টাইটার করতে থাকবো। এই টাইটারটা যখন আমি করতে থাকবো 4 সপ্তাহ পর, ইফ ইট ইজ লেস দেন 1.8 অথবা ইট ইজ আপ টু 1.32,
1:32 এই পরিমাণ যদি থাকতে থাকে তাকে আমরা এভাবে কন্টিনিউশন করতে থাকবো, প্রেগনেন্সি কন্টিনিউ করতে থাকবো। বিকজ তার তো বাচ্চা দরকার, তাই না? তার তো আগে বাচ্চা নেই, তার বাচ্চা মারা গেছে, তার এই বাচ্চাটাকে সেভ করার জন্য আমাদের খুবই চেষ্টা করা প্রয়োজন। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে তাকে আমরা এভাবে প্রেগনেন্সি কন্টিনিউ করতে করতে আমরা 28 উইক্সে গেলাম। 28 উইক্সে গেলে যেটা সুবিধা হলো যে তোমরা জানো এটা একটা মানে ল্যান্ডমার্ক, যেটাকে আমরা বলি 28 উইক্সের আগে আমাদের ভায়াবল হওয়ার সম্ভাবনা খুব কম, তারপরে কিন্তু ভায়াবল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই ধরনের একটা RH পজিটিভ মানে নেগেটিভ মাদারের যদি টাইটার পজিটিভ হয় তাহলে তারা কিন্তু হায়ার সেন্টারে যাওয়া দরকার। এবং তোমরা জানো আমাদের BSMMUতে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এবং এখানে কিন্তু একটা ফিটো ম্যাটার্নাল ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্টে এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টদেরকে কিন্তু ডিল করা হয়, যেখানে আমাদের ইন্ট্রা ইউটেরাইন অবস্থায় কিন্তু আমাদের বাচ্চার বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস, যেগুলো আমরা একটু পরে বলবো, অ্যাডভান্স ইনভেস্টিগেশনস, ম্যানেজমেন্ট যেটা করার কিন্তু ফ্যাসিলিটিস রয়েছে। কাজে আমরা সেই ধরনের পেশেন্টকে সেখানে পাঠাতে পারি। কাজে ওখানে যাওয়ার পরে আমাদের আসলে কি করা হয় সেটা আমরা একটু ভাবতে থাকি যে কি করা হয়। প্রথমে যেটা হলো যে আমাদের এই মাটার প্রতি সপ্তাহ করে তো, কিন্তু তখন আর 4 সপ্তাহ পর না, প্রতি সপ্তাহে তার কিন্তু অ্যান্টিবায়োটিক টাইটার করা হচ্ছে। এবং টাইটারটা যদি রাইজিং টাইটার হয়, তাড়াতাড়ি বেশি বেড়ে যাচ্ছে, তখন তার ইনডেপথ ইনভেস্টিগেশনসের প্রয়োজন রয়েছে। কি ইনডেপথ ইনভেস্টিগেশনস? প্রথমে কথা হলো হাইড্রপস হয়ে গেছে কিনা, সেটার জন্য আলট্রাসোনোগ্রাফি করে তো আমরা বুঝতে পারবো যে যদি তার আলট্রাসোনোগ্রাফিক চেঞ্জগুলো আসে বাচ্চার, যেমন ইডিমেটাস হয়ে গেছে, স্কাল্পের নিচে ফ্লুইড, পেরিকার্ডিয়াল ইফিউশন, প্লুরাল ইফিউশন, থোরাক্স, হাইড্রোথোরাক্স, অ্যাসাইটিস, এর সাথে লিভার বড় হয়ে গেছে, স্প্লিন বড় হয়ে গেছে, এই যে হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি, এই জিনিসগুলো যদি থাকে তাহলে বোঝা যাচ্ছে যেটা হাইড্রপস হয়ে গেছে। এবং হাইড্রপস হয়ে গেলেও এটা বিবেচনা করতে হবে যে বাচ্চাটাকে কম্পিটেবল টু লাইফ অর নট, কীভাবে বিবেচনা করা যাবে। এই বিবেচনা করার জন্য আসলে অ্যাডভান্স কিছু ইনভেসিভ প্রসিডিওর রয়েছে, যেটা আমাদের দেশেও কিন্তু হয়। যেমন একটা রয়েছে অ্যামনিওসিনটেসিস। তোমরা প্যারাসিনটেসিস পড়েছো, জানো পেরিটোনিয়াল ফ্লুইড নিয়ে যদি আমরা স্টাডি করি তাকে বলা হচ্ছে প্যারাসিনটেসিস। এখানেও আমাদের এটাকে বলা হচ্ছে অ্যামনিওসিনটেসিস। এবং অ্যামনিওসিনটেসিস শুধু করা হয় তা না, এর সাথে করা হয় CVS, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং। এছাড়া করা হতে পারে কর্ডোসেন্টোসিস, কর্ডোসেন্টেসিস। একটু বলি, অ্যামনিওসেন্টিস তা বোঝা যাচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড নেবে এবং অ্যানালাইসিস করবে। কোরিওনিক ভিলাস স্যাম্পলিংটা এটা আর্লি উইক্সে করা হয়। মনে করো যেটা যে একটু আগে বললাম যে তার আগে হাইড্রপস হয়েছে, এখন এই বাচ্চাটার জেনোটাইপ কেমন হবে, এই বাচ্চাটা RH নেগেটিভ হবে না পজিটিভ হবে। যদি RH নেগেটিভ হয় তাহলে তো এটা সাফার করার সম্ভাবনা খুবই কম, কাজে সেই বাচ্চাটাকে কন্টিনিউশন করা সম্ভব। আর যদি দেখা যায় RH পজিটিভ হয়ে যায় তাহলে কিন্তু এই বাচ্চা এফেক্টেড হওয়ার সম্ভাবনা 100%, উই ক্যান টার্মিনেট দ্য প্রেগনেন্সি, সেই ডিসিশনটা সেখান থেকে নেওয়া যেতে পারে। আরেকটা হতে পারে কর্ডোসিনটেসিস। কর্ডোসিনটেসিসটা হলো যে ফিটাল কর্ড, আম্বিলিকাল কর্ড থেকে ব্লাড নেওয়া হবে এবং ওই ব্লাডটাকে অ্যানালাইসিস করা হবে, হিমোগ্লোবিন করা হবে, হেমাটোক্রিট করা হবে, বিলিরুবিন করা হবে। ইভেন there is a chance of the scope of intrauterine blood transfusion of the fetus. এটা ডেভেলপড কান্ট্রি যাদের আছে তারা মায়ের পেটে এই বাচ্চাটা কিন্তু ব্লাড ট্রান্সফিউশন পেতে পারে। সিভিয়ারলি অ্যানিমিয়া, সে এখনই যদি ব্লাড পেয়ে যায় তাহলে তার কিন্তু হার্ট ফেলিয়ারের সম্ভাবনাটা কমে যাবে। কাজে এই যে আমাদের প্রসিডিওরগুলো আছে, এই প্রসিডিওরগুলো এখানে করার সুযোগ রয়েছে। এখন কথা হলো যে আমাদের একটু আগে বলছিলাম অ্যামনিওসিনটেসিস, আমরা 32 উইক্সের দিকে চলে এসেছিলাম এবং আমরা জানি টাইটার পজিটিভ। কত টাইটার পজিটিভ আছে? 1:32 অথবা 1:64 বেড়ে গেছে। এবং তার সাথে সাথে আমরা দেখছি যে সাম ফিচার্স অফ হাইড্রপস আলট্রাসোনোগ্রাফিতে চলে এসেছে এবং তার সাথে মিডল সেরিব্রাল আর্টারি ডপলার করা হয়েছে, সেটা তো দেখা যাচ্ছে বাচ্চা খুব এনিমিয়াতে ভুগছে। এখন এই বাচ্চাটার অ্যাফেকশনটা কতটুকু এটা বিচার করার জন্য উই ক্যান গো ফর দ্য অ্যামনিওসিনটেসিস। এবং অ্যামনিওসিনটেসিসে যেটা করা হয়, এই ফ্লুইডটাকে ড্র করে তাকে স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস করা হয়। স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস এইটা আমরা আসলে ডিটেলস তোমাদের এখানে যেতে চাই না, তারপরেও একটু বলতে চাই যে এটা দেখা হয় যে তোমার অ্যামনিওটিক ফ্লুইডে বিলিরুবিনের পরিমাণ কতটুকু এবং সেটা আলোর এগেনস্টে একটা
ভিউ নেওয়া হয় এবং সেটাকে একটা প্লটিং করা হয়। লিলিস চার্ট বলে একটা চার্ট রয়েছে, লিলিস চার্ট। সেই চার্ট অনুযায়ী আমাদের দেখা হয় এটাকে জোন 1, 2 অথবা 3 এবং কোন জোনে আছে, এটা কি লো রিস্ক গ্রুপে আছে নাকি মিডল আছে নাকি হাই রিস্কে। একটা অ্যামনিওসেন্টেসিস টাইটার অনেক বেশি এবং অ্যামনিওসেন্টেসিস দেখা গেল এটা হাই গ্রেডে আছে বা হাই জোনে আছে, তাহলে কিন্তু সেই ডেলিভারিটা বাচ্চাটার আউটকাম খুব একটা ভালো হবে না। বাট ইফ ইট ইজ লো জোনে যদি থাকে, যেটার অ্যাফেকশনের চান্স আছে পজিটিভ বাট অতটা খারাপ না, তাদের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, বাচ্চাটা যত দ্রুত সম্ভব একটু ডেলিভারির পর্যায়ে বা একটা 34 উইকস পর্যন্ত যাওয়া, তাকে কর্টিকোস্টেরয়েড দিলাম, লাং ম্যাচুরিটি করলাম, করে তাকে যত দ্রুত সম্ভব আমাদের ডেলিভারি করে দেওয়া এবং পরবর্তীতে খুব অ্যাডভান্স নিওনেটাল সাপোর্ট নিয়ে বাচ্চাটাকে কিন্তু সেভ করা যেতে পারে। কাজে অ্যামনিওসেন্টেসিস এবং আমাদের স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস আমাদেরকে বলে দিবে যে বাচ্চার প্রগনোসিস কতটা ভালো হতে পারে। কাজে এটা আমরা করতে পারি। তার সাথে আলট্রাসোনোগ্রাফি আমরা করব, রিয়েল টাইম আলট্রাসোনোগ্রাফি করব এবং আমরা খুব রিপিটেডলি একদম খুব সিরিয়াল আলট্রাসোনোগ্রাফি করব, যে আমি করলাম 3 দিন পরে আমি আবার দেখছি যে এটার অ্যানালাইসিসের রিপোর্ট কেমন আসছে, বাচ্চা কি খুব বেশি সাফার করছে কিনা, এগুলো খুব হাই ইসে। এছাড়া আমরা আর কি করতে পারি, আমরা সিটিজি করতে পারি, তাই না, বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারি, যেটা আমরা অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট অফ ফিটাল ওয়েলবিংয়ে বলেছিলাম যে বাচ্চাটা ভালো আছে কিনা। তা না হলে দেখা গেলো ওয়েট করছে, বাচ্চা পেটে পেতে ইন্টারটেন ডেথ হয়ে গেছে, সেরকম তো হতে পারে। সেজন্য আমরা এগুলি করে যাব, ফিটাল ওয়েলবিং দেখে যাব, দেখে যত দ্রুত আমরা এটাকে ডেলিভারি করতে পারবো এবং নিওনেটাল সাপোর্ট নিয়ে তার ব্রেকডাউন কিন্তু তত কম হবে, সেলুলার ব্রেকডাউন কম হবে। তাহলে এইভাবে আমরা এটাকে কন্টিনিউশন করব। এখন কথা হলো, যদি আমি দেখি এটা জোন 3-তে আছে, এটার একদম অ্যাফেকশন খুব বেশি, তাহলে কিন্তু তাকে আর দেরি করে কোনো লাভ নাই, হাই নিওনেটাল ফ্যাসিলিটিস নিয়ে আমাদেরকে ডেলিভারি করায় দিতে হবে। তাহলে এটা গেলো RS পজিটিভ। তাহলে নেগেটিভের ক্ষেত্রে বললাম RS নেগেটিভ মাদার উইথ টাইটার নেগেটিভ, মানে যার আইসিইউ ইমিউনাইজেশন হয় নাই, কাজে তাকে আমরা ফলো আপ করবো। আর যদি আইসিইউ ইমিউনাইজেশন অলরেডি হয়ে যায় তাহলে আমরা কিভাবে করব। আইসিইউ ইমিউনাইজেশন হয়ে গেছে, এখন এই বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চার গ্রুপ তো তুমি করলা পজিটিভ, এটা জানাই গেছে, নাহলে আইসিইউ ইমিউনাইজেশন কেন হলো? মাকে কি অ্যান্টিটি দিতে হবে না, কারণ অলরেডি তার তো বডিতে অনেক টাইটার ডেভেলপ করে গেছে, কাজে অ্যান্টিটি দেওয়ার এখন আর কোনো সুযোগ নেই, কাজে অ্যান্টিটি তাকে আমরা দিব না। এখন আসো ডেলিভারির পরে। ডেলিভারির পরে আমরা বলেছি যে RS নেগেটিভ মাদার, দেয়ার ইজ এভরি চান্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য পোস্টপার্টাম হেমোরেজ। সো ইউ শুড বি ভেরি কেয়ারফুল যে আমাদের আর্গোমেট্রিন দিব না, অক্সিটোসিন দিব, আমাদের পিপিই যেন না হয়, এটার জন্য পর্যাপ্ত ম্যানেজমেন্ট আমাদের থাকতে হবে। এখন আরেকটা প্রশ্ন যেটা আসতেছে সেটা হলো, আমি তো বাচ্চার কর্ড ব্লাড নেব, তুমি যখন ডেলিভারি করবে তখন বাচ্চার কর্ড থেকে তুমি একটা ভায়ালে অথবা একটা সিরিঞ্জে বাচ্চার কর্ড ব্লাড নিবা, কি টেস্ট করতে পাঠাবা? এটা খুব পেট কোশ্চেন, তুমি কী টেস্ট করবা? প্রথমে আমি যেটা করব, তাকে একটা সিবিসি করব, তার ব্লাড গ্রুপিং করব, সিবিসি, ব্লাড গ্রুপিং অ্যান্ড RH টাইপিং, এটা তো করতেই হবে। আর কি করতে হবে? যেটা করতে হবে তার সিরাম বিলিরুবিন কতটুকু আছে। তাহলে 1 নাম্বার কি বলেছি? সিবিসি, ব্লাড গ্রুপিং অ্যান্ড RH টাইপিং, বাচ্চার ব্লাড নিচ্ছে কিন্তু। 3 নাম্বার কি হচ্ছে? সিরাম বিলিরুবিন। ফাইনালে যেটা করছি ডাইরেক্ট কোম টেস্ট। এতক্ষণ কিন্তু ইনডাইরেক্ট কোম টেস্টের কথা বলছিলাম মায়ের ব্লাডের জন্য, বাচ্চার জন্য ডাইরেক্ট কোম টেস্ট, মানে RBCর ফ্যাসিলিটি দেখার জন্য আমি ডাইরেক্ট কোম টেস্ট করব, ঠিক আছে? তাহলে আমি যখন ব্লাড স্যাম্পল নিবা তখন তোমাকে একটা এরকম রিকোয়েজিশন তৈরি করে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে আমরা এই ব্লাডটা কিন্তু তাকে দিয়ে পাঠিয়ে দিব যে এই টেস্টগুলো আপনি দ্রুত করে নিয়ে আসবেন। এবং বাচ্চা যদি RS নেগেটিভের, বাচ্চা যদি RS পজিটিভ হয় তাহলে দ্রুত তোমাকে একটা অ্যান্টিটি মাকে দিয়ে দিতে হবে। একটু আগে বলেছিলাম অ্যান্টিটি যখন দিবা IM দিব এবং এটা আমরা যত দ্রুত সম্ভব দিব, ইট শুড বি উইদিন 72 আওয়ার্স। বাট যদি অনেক সময় পেশেন্ট আমাদের কাছে ঠিক টাইমে আসে নাই, এটা আমরা 28 ডেজ পর্যন্ত দিতে পারি, বাট ইট শুড বি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এখন কথা হলো যে এই বাচ্চা যারা হাইড্রপস তাদের ফেট কি? ইট ইজ ফেট ইন্টারটেন ফিটাল ডেথ অর ইমিডিয়েট আফটার ডেথ, কাজে তাকে নিয়ে তো আমাদের কোনো কথা থাকছে না।
বাট ইফ ইট ইজ ইকটেরাস গ্র্যাভিড নিউনেটারাম তাহলে কি হবে? বাচ্চা জন্ম হয়েছে, প্রথম 24 ঘন্টা আমি জানি মা নেগেটিভ, বাচ্চা পজিটিভ। আমরা বি কেয়ারফুল অ্যাবাউট দিস বেবি বিকজ দিস পেশেন্ট বেবি হ্যাভ এভরি চান্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য জন্ডিস। আমরা তাকে কেয়ারফুলি রাখছি এবং আমরা তাকে যখনই আমরা দেখবো যে 24 ঘন্টা পরে তার জন্ডিস এসে গেছে, দেন অ্যান্ড দেন কিন্তু আমরা তাকে ফটোথেরাপি শুরু করে দেব দ্রুত। এবং ফটোথেরাপির ক্ষেত্রে তোমরা জানো যে কিছু আমাদের টার্মের ব্যাপার আছে, বাচ্চার বয়স কত আছে, জন্ডিস কতটুকু আছে, এটা দেখে আমরা তাকে ফটোথেরাপি শুরু করব। বাট আরএস নেগেটিভের জন্য যে জন্ডিস, মানে এটা তো আমাদের প্যাথোলজিক্যাল জন্ডিস, এটার জন্য আমাদের আর্লিয়ারই আমরা ফটোথেরাপি শুরু করে দেব। এই যে আমরা জন্ডিস ফটোথেরাপি দিচ্ছি, কিন্তু দেখা গেল 2 দিন পরে 3 দিন পরে তার জন্ডিস বিলিরুবিন চলে গেছে 20 mg/dl, অথবা দেখা যাচ্ছে বাচ্চা খুব হলুদ হয়ে গেছে, একদম বাচ্চা অন্যান্য প্রবলেম শুরু হয়েছে। এবং কখনো কখনো 20 গ্রাম এরকম হওয়ার পর বাচ্চার কার্নিকটেরাস ডেভেলপ করতে পারে, তাই না? মনে আছে শব্দটা কার্নিকটেরাস, যেটা হলো আমাদের হেপাটিক মানে আমাদের এনকাফালোপ্যাথি ডেভেলপ করেছে, মানে তার এইগুলা আমাদের বিলিরুবিনটা আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে গিয়ে বেসাল গ্যাংলিয়াতে এফেক্ট করেছে এবং এই বাচ্চাটা কার্নিকটেরাস কনভালশন শুরু হয়ে গেছে। এটা খুব খারাপ। তাহলে এইরকম ক্ষেত্রে আমাদের অনেক সময় বাচ্চাটার যেটা প্রয়োজন হতে পারে সেটা হলো এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন। এই শব্দটার সাথে কি তোমরা পরিচিত? এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন মানে হলো কেন এই জন্ডিস হয়েছে? বিকজ সেল ভেঙে যাচ্ছে। সেল ভেঙে যাচ্ছে, কেন ভেঙে যাচ্ছে? বাচ্চার শরীরে, বাচ্চা আরএস পজিটিভ, তার অ্যান্টিজেন রয়েছে, মার কাছ থেকে অ্যান্টিবডি বাচ্চার শরীরে যে সেলগুলোকে ভেঙে দিচ্ছে। এক্ষেত্রে আমরা যদি এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন করি তাহলে আমরা কি করব? এই পুরো ব্লাডটাকে ফেলে দেব, মানে এই পরিবর্তন করে আমরা নতুন করে তাকে ব্লাড দেব। নতুন করে ব্লাড দিলে সুবিধা হলো এনিমিয়া কারেকশন হয়ে যাবে, তাই না? এই রক্তটা তো এমনি এনিমিক, কাজে তুমি হিমোগ্লোবিন দিতে পারছো, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি তুমি বাড়াতে পারছো এবং বিলিরুবিনও তুমি বের করে দিতে পারছো, এবং নতুন যে সেলগুলো যাচ্ছে সেই সেলগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। কেন কম? বিকজ তুমি তাকে ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছ বাই আরএইচ নেগেটিভ ব্লাড। দিস ইজ ইম্পর্টেন্ট। বাচ্চা কি পজিটিভ, কিন্তু ট্রান্সফিউশন কি দিয়ে দিচ্ছ? আরএইচ নেগেটিভ। এখানেই হলো আমাদের ইম্পর্টেন্সটা, যে ট্রান্সফিউশনটা হচ্ছে বাই আরএইচ নেগেটিভ ব্লাড। নেগেটিভ ব্লাড সুবিধা হলো কি, আরএস নেগেটিভ ব্লাড, তার কিন্তু কোনো অ্যান্টিজেন নাই, কাজে বডিতে অ্যান্টিবডি রয়েছে, এ কিন্তু আর এই অ্যান্টিজেনগুলোকে ভেঙে দিতে পারছে না, কারণ তাতে অ্যান্টিজেন নাই। আলটিমেটলি কী হচ্ছে? আমাদের বিলিরুবিন আর তৈরি হচ্ছে না এবং পাশাপাশি আমাদের হিমোগ্লোবিন লেভেল বাড়ছে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। এখন কথা হলো, এই যে আমি তার আরএইচ পজিটিভ বাচ্চাকে আরএস নেগেটিভ ব্লাড দিলাম, পুরা প্রায় 98% ব্লাড কিন্তু পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তাতে কি তার রক্তের গ্রুপ বদলে যাবে? নো। রক্তের গ্রুপ আবার নতুন করে যখন তার রক্ত তৈরি হবে সে কিন্তু আরএস পজিটিভই তৈরি হবে, কারণ তার জেনেটিক মেকআপই আরএস পজিটিভ, সে পজিটিভই তৈরি হবে। বাই দিস টাইম কিন্তু আমাদের এনিমিয়া, বিলিরুবিন, জন্ডিস এগুলো আমরা কাভার করে ফেলতে পারলাম। সো এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন তোমরা হয়তো বা আমাদের অ্যাডভান্স যে জায়গাতে নিওনেটোলজি ডিপার্টমেন্ট রয়েছে সব জায়গায় তোমরা কিন্তু এটা দেখতে পেতে পারো যে এইভাবে এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন আমরা কীভাবে করি। তোমরা পেডিয়াট্রিক ওয়ার্ডে যখন ডিউটি করবা, নিওনেটাল ওয়ার্ডে, তখন কিন্তু তোমাদের সামনাসামনি এটা দেখার সৌভাগ্য হবে। তাহলে তবে সৌভাগ্য হবে যে কথাটা বললাম, এটা আবার আমি একটু ডিফার করতেও চাই, এটা আসলে সৌভাগ্যের বিষয় নয়, রোগীর জন্য এটা খুবই দুঃখজনক। এবং এই যে নেগেটিভ এবং পজিটিভের কনসেপ্টটা আমাদের সবার মধ্যে রয়েছে এবং রোগীদের মধ্যে রয়েছে, এটা থাকার জন্য অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। এবং আগে আমরা যতটা এই ধরনের কেস পেতাম, এখন আমি আরএস পজিটিভ, টাইটার পজিটিভ আমি খুবই কম পাই, বিকজ ডিউ টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাওয়ারনেস। ইভেন অ্যাবর্শন হয়েছে তাকেও আমরা অ্যান্টিটি দিয়ে দিচ্ছি। বাচ্চা ডেলিভারি হওয়ার পর আরএস নেগেটিভ মাদার, বাচ্চা পজিটিভ, অ্যান্টিটি পায় না, এরকম আমি খুব কম পাই। তাহলে কি হয়েছে? ডিউ টু অ্যাওয়ারনেস আমরা দেখতে পেয়েছি এই টাইটার পজিটিভ এটা আমরা খুব কম ইদানিং পেয়ে যাই, যে কারণে এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশনও কিন্তু তুমি অতটা যে পাওয়া যায় তা কিন্তু নয়। তারপরেও যদি মনে করো যে আমাদের স্পেশাল সার্ভিস যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে হসপিটাল অবশ্যই তুমি পাবে, সারা দেশ থেকে তো সেখান যে পেশেন্টরা যায় আর কি। তাহলে এটা গেল জন্ডিসের ক্ষেত্রে। তাহলে জন্ডিসের ক্ষেত্রে প্রথমে আমরা বলেছি ফটোথেরাপি, এবং 2 নম্বরে বলেছি যদি ফটোথেরাপির পরেও যদি সেটা কন্ট্রোল না হয় দেন গো ফর দ্য এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন। এখন আসো এনিমিয়া।
এনিমিয়া যেটা আছে, এনিমিয়ার জন্য যদি আমাদের পেডিয়াট্রিশিয়ান নিউনেটোলজিস্ট যদি মনে করেন যে তার ট্রান্সফিউশন প্রয়োজন আছে, তাহলে মনে করো সিভিয়ার এনিমিয়া রয়েছে, তার সাথে হার্ট ফেলিয়ার ফিচার রয়েছে, তাহলে কিন্তু এই এনিমিয়া কারেকশন করা যেতে পারে। এনিমিয়াটা দুভাবে, একটা বলেছি তোমাদের একটু আগে যে ইন্ট্রা ইউট্রাইনেও কিন্তু কারেকশন করা যেতে পারে। ডেভেলপড কান্ট্রি যারা আছে তারা যখন দেখবে যে আরএস নেগেটিভ মাদার, আরএস পজিটিভ বেবি বা বেবি সাফারিং ফ্রম এনিমিয়া, দে ক্যান গো ফর দ্য ইন্ট্রা ইউট্রাইন ব্লাড ট্রান্সফিউশন, ওইটা দিয়ে বাচ্চা কিন্তু ভালো থাকতে পারে। তা আমাদের এতটা ফ্যাসিলিটিস নাই। আমরা যেটা করতে পারি, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে ইফ দ্য বেবি ইজ সাফারিং ফ্রম দ্য সিভিয়ার এনিমিয়া, দেন উই ক্যান গো ফর দ্য ব্লাড ট্রান্সফিউশন, খুব স্মল অ্যামাউন্ট ব্লাড ট্রান্সফিউশন তাকে দেওয়া যেতে পারে। তাহলে আমার মনে হয় আরএইচ নেগেটিভ সম্বন্ধে আমরা আজকে যতটুকু পড়লাম এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে দেই সেটা হলো যে হাউ ক্যান প্রিভেন্ট দ্য আইসোমিউনাইজেশন, এবং ওই জায়গাটুকু কিন্তু তোমাদের খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে যে আমরা তাকে কিছু প্রসিডিওরের ক্ষেত্রে খেয়াল রাখবো এবং অ্যাক্টিভ ইমিউনাইজেশন করব। যদি অ্যান্টিন্যাটাল পিরিয়ডে হয়, আফটার অ্যাবর্শন, হাইড্রেটেফর্মল, একটোপিক অথবা কোনো প্রসিডিওর, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, এগুলির ক্ষেত্রে করব। বাচ্চা প্রোফাইলেকটিক আমরা অ্যান্টিডি দিতে পারি অ্যাট 28 উইকস, এবং বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চার রক্তের গ্রুপ করব, এবং রক্তের গ্রুপ করে যদি বাচ্চা পজিটিভ হয় অবশ্যই মাকে অ্যান্টিডি দেব। সো উই ক্যান মিনিমাইজ দ্য রিস্ক অফ দ্য আইসোমিউনাইজেশন, অ্যাট দ্য সেম টাইম উই ক্যান মিনিমাইজ দ্য ডেথ অফ দ্য ফিটাস। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। সবাইকে অনেক ধন্যবাদ। এবং এইটা আর একটা বড় চ্যাপ্টার তোমাদের বইতে রয়েছে, তারপরও তোমরা এটা আমার মনে হয় 2 একবার যদি তোমরা শোনো তাহলে মোটামুটি আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ।